নমস্কার। ই সংলাপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আজ আমাদের যিনি অতিথি, ওর কাছে আসতে পেরে আমরা একটু হয় না একটা স্বপ্ন সত্যি হয়ে যাওয়ার মতো ব্যাপার। আজকের আমাদের এই এপিসোডটা প্রায় তাই। আমাদের চ্যানেলটা আপনারা খুব ভালো করে জানেন, নিতান্তই ছোট চ্যানেল। কিন্তু আমরা প্রথম থেকে যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা মন দিয়ে করেছি, সেখানে আমাদের কোনো ফাঁক নেই, আগামী দিনও থাকবে না। আজকে যে মানুষটার কাছে এসছি, ওর নামই যথেষ্ট জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে, শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায় স্যার। নমস্কার, ই সংলাপের পক্ষ থেকে আপনাকে স্বাগত। স্যার একজন ভারতীয় নাট্য বিশেষক বিশিষ্ট মানুষ। এই কাজে উনি তো প্রায় হিমালয় চূড়ায় আমাদের কাছে। এছাড়াও উনি গবেষক। কিন্তু আজকে আমাদের সঙ্গে যে আলাপচারিতা হবে সেটা আমরা ঠিক করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন, আমার কাছে এটা 2-3 বছর আগেই ধরা পড়েছিল যে এমন মানুষ যার অধীনে এখন 40,000 বই আছে এবং বিভিন্ন পত্র পত্রিকা, তার বিভিন্ন মানুষের স্টাডি করা বিভিন্ন বিষয়, নানাবিধ বিষয়ের চর্চা। তো 40,000 বইয়ের ঘরে আমরা আজকে রয়েছি এবং এখানে বই ছাড়া আমরা 3 জন মানুষ আছি। আমরা 2 জন, যিনি তুলছেন। তো সচরাচর এরকম ঘরে, এরকম বাড়িতে তো প্রবেশ করা হয় না। তাই যাই পড়নায় আমরা খুশি হয়েছি এবং অবাকও হয়েছিলাম। স্যার, আপনাকে প্রথম আমি জিজ্ঞেস করব যে এই 40,000 বই সংগ্রহ, এটার তো একটা দীর্ঘ ইতিহাস আছে এবং বইগুলো সংগ্রহ যেভাবে হয়েছে তার অনেক ধারা দিয়ে আপনার কাছে এসেছে। এই গল্পটা যদি একটু শুনি, মানে কোন বয়স থেকে কিভাবে জমতে 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 আজকে এই বইয়ের পাহাড় তৈরি হলো, একটু যদি বলেন আমাদের। আমার বাবা মাস্টারি করতেন, অর্থাৎ কলেজ শিক্ষকতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। আর মাস্টারের ছেলে, আমি মাস্টারি করব সারা জীবন, এইটাই সিদ্ধান্ত ছিল, সংকল্প ছিল। বাবার নিজের বইয়ের সংগ্রহ ছিল প্রায় 5,000-6,000। ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, পড়ুয়া ছিলেন, মাস্টারমশাই ছিলেন। আর ওর কর্মজীবন শুরু হয়েছিল ঢাকায় 1918 থেকে 1928। ঢাকা জগন্নাথ কলেজে পড়িয়েছিলেন। ওর ছাত্রদের মধ্যে, প্রত্যক্ষ ছাত্রদের মধ্যে ছিলেন বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, অজিত দত্ত এবং অর্থনীতিবিদ ভবতোষ দত্ত। ভবতোষ বাবুর আত্মজীবনীতে বাবার কথা আছে, বাবার পড়ানোর কথাও আছে। তাই উত্তরাধিকার সূত্রে বাবার বইয়ের সংগ্রহ লাভ করি, আর বইয়ের টানটাও অনুভব করতে পারি, কারণ বইতে বই, বাড়িতে বই ঘাঁটছি, বই দেখছি, বাবা উৎসাহ দিতেন। তার সঙ্গে একেবারে আমার সরাসরি বই কেনা ব্যাপারটা শুরু হলো ঘটনাচক্রে, একেবারে যদি বলি, কারণ পরিবেশ আবহ এটা তৈরি হয়েছিল, ওর মধ্যে বড় হচ্ছি, মানুষ হচ্ছি, খুব সচেতন ছিলাম না, কিন্তু বই কিনবো, বই রাখবো, বই নিয়ে থাকবো, এটা তো মনের মধ্যে ঢুকে গেছে। এটা কেউ শেখাননি বা আমি কোনো তত্ত্ব কথা চিন্তা করে এরকম কোনো সিদ্ধান্তে আসেনি, ওরই মধ্যে মানুষ হচ্ছি। যেটা ঘটে যে আমার স্নাতক পরীক্ষার ফলাফলের ওপরে ইংরেজিতে একটা কোনো কি ব্যাপার এখন মনে নেই, কিন্তু একটা সরকারি বৃত্তি পাই, যেটা 3 মাস অন্তর সেই যুগে, অর্থাৎ আমি
50-এর দশকের কথা বলছি, গত শতাব্দীর, আমার কাছে 350 টাকার আসতো। এবং বাবা বলে দিয়েছিলেন যে এই টাকাটা তুমি তোমার প্রয়োজনের জন্য ব্যবহার করবে না। তোমার প্রয়োজন পড়ার জন্যে, তোমার জীবন ধারণের জন্যে, সেটার জন্য যা কিছু দরকার সেটা আমার জোগানোর দায়িত্ব, তোমার নয়। তাই এইটা তুমি তোমার শখে, তোমার নিজে যা চাও তুমি তাতে খরচ করো। তা আমি ঠিক করি এই সবটাই আমি বই কেনায় খরচ করব। করে বই কেনাটা আমার সরাসরি নিজের বই কেনা তখন থেকে শুরু হয়ে যায়। আমি তখন কলেজে পড়ি। আর ওই সময় 350 টাকাটা অনেক, অনেক অনেক। আর বইয়ের দামও খুব সস্তা, তখন কিনতে থাকি। আর কলেজে, প্রেসিডেন্সি কলেজে পড়েছিলাম 6 বছরই। তখন আমাদের 2 বছর ইন্টারমিডিয়েট, 2 বছর বিএ, 2 বছর এমএ। ওই এমন মাপের অসাধারণ মহামহিয়ান মাস্টারমশাইদের পেয়েছিলাম, তার ফলে অনেকগুলো দিকে আমার কৌতূহল, আমার আগ্রহ সেগুলো প্রসারিত হয়েছিল। সেটা সাহিত্যে সীমিত থাকেনি, সেটা ইংরেজি, বাংলা, সংস্কৃত 3টে সাহিত্যে তো নিশ্চয়ই, কিন্তু ইতিহাসে, অর্থনীতিতে, রাজনীতিতে, দর্শনে, চারিদিকে এটা বিস্তৃত হয়ে যায়। এবং আমি বই কিনতে থাকি। ওরা যে পথগুলো খুলে দিয়েছেন সে পথগুলো আমাকেই আয়ত্ত করতে হবে। ওরা শুধু পথই দেখাতে পারেন, পথের দিশা দেখাতে পারেন, বাকিটা আমার কাজ, এবং সেটা বই দিয়ে। তাই বই কিনতে থাকি এবং বই কেনার মধ্য থেকে, পড়ার মধ্য থেকে আরো অন্য অন্য পথ, নিজের পথ খুলে যেতে থাকে। যেমন আমরা যারা বইয়ের ইতিহাস নিয়ে, বইয়ের ব্যাপার নিয়ে কাজ করি, আমাদের কাছে ওই সময়টা খুব ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ। আমরা বলি, একটা ইংরেজিতে এই কথাটা ব্যবহার করা হয়, পেপার ব্যাক রেভলিউশন। এটা একেবারেই দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে এ ব্যাপারটা ঘটে। কারণ তোমরা জানো যে ওই সময়টাতে একটা মহাযুদ্ধ হয়ে গেছে, তার জের কাটতে না কাটতেই আরেকটা মহাযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায় এবং এসে পড়ে। তো যুদ্ধ, এবং এই দুটো পৃথিবীর ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ। এর আগে কোনো বিশ্বযুদ্ধ পৃথিবীতে ঘটেনি। বিশ্বযুদ্ধ মানে একাধিক রণাঙ্গনে একই সঙ্গে একটা দেশ কিন্তু যুদ্ধ করছে। ফলে এত সৈন্যের দরকার হয় যে নিয়মিত সৈন্যবাহিনী, যারা নিযুক্ত সৈন্যবাহিনীতে, তাদের দিয়ে এই লড়াই লড়া যায় না। সাধারণ মানুষকে, যাদের শারীরিক সুস্থতা আছে, পারেন যারা শরীরটাকে চালনা করতে, তাদের জোর করে সৈন্যবাহিনীতে নিযুক্ত করা হয়। কনস্ক্রিপশন কথাটা ইংরেজি ভাষায় চলে আসে। জোর করে স্ক্রিপ্টে সই করিয়ে তাদের জোর করে সৈন্য করা হয়। এদের মধ্যে বহু ভালো ছাত্র, ভাবুক মানুষ, তাদের জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে রাষ্ট্রীয় বিধানে। তাদের মনটা ভালো রাখার জন্য তাদের কিছু যোগান দিতে হবে। যুদ্ধের সময় প্রমোদ যোগানো হয়, সিনেমা পাঠানো হয়, অভিনেতা অভিনেত্রীদের পাঠানো হয়, তার সঙ্গে বই পাঠানো হয়, সস্তায় বই। এবং এই প্রথম বাঁধানো বইয়ের যে পুরনো মান্যতা ছিল, সেটা
ক্ষয়িত হয় এবং পেপারব্যাক কাগজের মলাটের বই সেগুলো সস্তায় দ্রুত উৎপাদন করে পাঠিয়ে দেওয়া হয়, এবং নানা বিষয়ের বই, তাতে শুধু চটজলদি গল্প উপন্যাস নয়। কারণ যারা যুদ্ধ করতে যাচ্ছে তারা চিন্তক মানুষ, ভাবুক মানুষ, তারা তাদের চিন্তা ভাবনা চর্চা সেটাকে চালু রাখতে চান। এই সময় নানা বিষয়ের বই, যা আগে হয়তো এত দাম হতো বাঁধানো বলে, এখন সস্তায় পাওয়া যাচ্ছে। এইটাকে আমরা একটা পেপারব্যাক রেভলিউশন বলি, এবং এটা যুদ্ধের পরেও চলতে থাকে। পেঙ্গুইন বুকস, ফেবার অ্যান্ড ফেবার, এরকম অনেকগুলো আন্তর্জাতিক প্রকাশন প্রতিষ্ঠান, তারা খুব দামি বই, মানের দিক থেকে, বিষয়ের দিক থেকে দামি বই, সেগুলো পেপারব্যাক সংস্করণে প্রকাশ করছেন। আমি কিনছি। কিনতে কিনতে আমার সাহিত্য থেকে আমার দৃষ্টি চলে যায় নৃতত্ত্বে, বিশেষ করে যাকে আমরা কালচারাল অ্যানথ্রোপোলজি বলি, সাংস্কৃতিক নৃতত্ত্ব। এবং আমি একটা সময় সাহিত্যের ছাত্র, আমি কিন্তু সেই বই পড়ি একেবারে খানিকটা জ্ঞানগম্যি আহরণ করে আমি 2 বছর মহান নৃতাত্ত্বিক আমাদের দেশের নির্মল কুমার বসু, তার কাছে আমি 2 বছর অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিসার্চ ফেলো হিসেবে কাজ করি কলকাতার উপর। এরপরে অন্য আরেকটা সূত্রে, এখানে অত কিছু বলার সময় নেই, একেবারে একটা ব্যক্তিগত বন্ধুত্বের সূত্রে আমি থিয়েটারের দিকে আকৃষ্ট হই এবং বহুরূপীর সঙ্গে জড়িয়ে পড়ি। বহুরূপীতে নিয়মিত লিখতে থাকে থিয়েটার নিয়ে। আমার থিয়েটার নিয়ে প্রথম লেখা বহুরূপী। জানি। তার একটা অন্য কাহিনী আছে, সেটা থাক। করে থিয়েটারে আগ্রহ, থিয়েটার থেকে স্বাভাবিকভাবে সিনেমাতে, ফিল্ম সোসাইটি আন্দোলনের সঙ্গে তখন যুক্ত হই। আর আরেকটা একেবারেই ব্যক্তিগত পারিবারিক ব্যাপার ছিল, আমার বৌদি, নিজের বৌদি করুণা বন্দ্যোপাধ্যায় সর্বজয়ের ভূমিকায় পথের পাঁচালী অপরাজিতে অভিনয় করেন। আমার ভ্রাতুষ্পুত্রী, বৌদির দাদা বৌদির মেয়ে রুনকি, সে পথের পাঁচালীতে ছোট দুর্গার ভূমিকায় অভিনয় করে। আর আরেকটা যদি লক্ষ্য করেন, এখানে আমার ঘরে আপনি ছবি তুলছেন, আপনার ঠিক পেছনে একটা থলি ঝোলানো আছে, ওটা ছবি যদি তুলে নেন, এটা এই জানুয়ারি মাসে আমার ভ্রাতুষ্পুত্রী ও বিদেশে থাকে, ও এটা আমাকে পাঠিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাচীনতম যেটা গ্রন্থাগার, বডলিয়ান লাইব্রেরি, বডলিয়ান লাইব্রেরির থেকে ওরা এই থলিটা, বই কিনে রাখার জন্য এই থলি, কি সুন্দর লেখা, থলির ভাষ্যটা দেখতে পেয়েছেন যে আমি যদি সামান্য কিছু টাকা পাই, আমি বই কিনি, যদি কিছু পড়ে থাকে আমি আমার আহার্য কিনি, আমার কাপড় কিনি। তাই এইটা একটা সংস্কৃতি যদি বলি, একদমই এটা সংস্কৃতি, যেটা আমি আমার পরিবার, আমার জীবন, আমার ভ্রাতুষ্পুত্রী, আমার সঙ্গে তার খুব, আমার চেয়ে 7 বছরের ছোট, এবং ওর বড় হয়ে ওঠার সঙ্গেও আমি খুব যুক্ত, ওকে বড় করে তোলার মধ্যেও। কারণ বৌদি অভিনয়ে, অন্য কাজে, সংসারেও এত ব্যস্ত থাকতেন যে আমার ভাইজিকে তার ছোটবেলায় অনেক কিছুতে নিয়ে আসার কাজটাও আমি করেছি, সেটা নিয়েও লিখেওছে একটা বলতে পারে। তো এইভাবে নানা বিষয়ে আমার বইয়ের সংগ্রহের কাজ শুরু হয়ে যায়। তারপরে চাকরি বাকরি করতে শুরু করি, মাস্টারি করেছি অনেক দিন পর্যন্ত। তারপর একটা সময় আসে যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, তার আগে স্কুলে পড়িয়েছি, কলেজে পড়িয়েছি, একটা স্কুল খানিকটা আমরা তৈরিও করেছিলাম, পাঠভবন বলে, তার সঙ্গে প্রথম থেকেই যুক্ত, আমি পড়িয়েছি সেখানে।
তারপরে একটা সময় আসে যখন রবীন্দ্রভারতীতে পড়াচ্ছি, পরীক্ষা ব্যবস্থায়, পড়ানোর ব্যবস্থায় এমন একটা ঘোরতর লজ্জাজনক বিপর্যয় লক্ষ্য করি আমার চারিপাশে। আমি স্থির করি যে আমি যেটা করছি সেটা পড়ানো নয়, সেটা মাস্টারি নয়। তখন আমি মাস্টারি ছেড়ে দিই, জাস্ট চাকরিটা ছেড়ে দিই। ঘটনাচক্রে একেবারে একটা চাকরি চলে আসে আমার হাতে, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় প্রকাশন সংস্থা, তার কলকাতা দপ্তরে। হুম, সেখানে যিনি সম্পাদকের দায়িত্ব তখন পালন করেন, নিরুপম চট্টোপাধ্যায়, যারও বইয়ের সঙ্গে একটা অনেক দিনের ইতিহাস, সিগনেট প্রেসের বিখ্যাত হুম, টুকরো কথা, সেটার সম্পাদনা করতেন নরেশ গুহ এবং নিরুপম বাবু। হুম। নিরুপম বাবু তখন, আমি যে সময়ের কথা বলছি, তখন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের পূর্বাঞ্চলীয় সম্পাদক, রিজিওনাল এডিটর। ওর একটা পদোন্নতি হচ্ছে অক্সফোর্ডে। উনি তখন বলেন, এবং আমি চাকরি ছেড়ে দেবো ঠিক করে, ওর স্ত্রী আমার সহকর্মিনী ছিলেন রবীন্দ্রভারতীতে, সেই সূত্র উনি জানতে পারেন। উনি আমাকে ফোন করে বলেন যে আমি যদি এই পদটা নিই। আমি বলি আমি সম্পাদনা কিছু জানি না। উনি বলেন আপনার যা পড়াশোনা, চিন্তা ভাবনা ইত্যাদি আমি জানি, আমি 6 মাসে আপনাকে শিখিয়ে দেব যা আপনার শেখা দরকার, তারপরে আপনি চালাতে পারবেন। সেইভাবে আমি প্রকাশনায় চলে আসি, সম্পাদনায় চলে আসি, এবং নিজেকে আমি এখন আর শিক্ষক, সমালোচক এরকম কোনো সংজ্ঞায় আমি নিজেকে বর্ণনা করি না। আমি নিজেকে আমাকে বইয়ের মিস্ত্রি বলে বর্ণনা করি। বই তৈরি করি আমি। আমার সম্পর্কে আমার এক বান্ধবী, অপর্ণা সেন, সে একটা অনুষ্ঠানে আমার পরিচয় দিতে গিয়ে, ও সঞ্চালনা করছিল, বলে যে শ্রমিকদা বই লেখেন না, পরের বই মানুষ করেন। তো সেইটা আমার কাজ, সেইটা আমার জীবন জীবিকা। আর তার সঙ্গে, তাই এই সমস্তভাবে বই আমার সঙ্গে জড়িয়ে গেছে, আর বই কেনার নেশাটা থেকে গেছে। এবং এই এত বিষয়ে আমার চিন্তা ভাবনা, আগ্রহ, কৌতূহল, জানার ইচ্ছে, কিছুই জানি না। তার ফলে তো বই কিনে যেতে হবে এবং বই পড়েও যেতে হবে। কিন্তু স্যার বলছি কি, এই এই নিয়ে বই, থাকি। এই বই আসার সঙ্গে সঙ্গে তো বইকে কেন্দ্র করে অনেক মানুষও তো আপনার কাছে এসছেন, পৃথিবী জুড়ে অনেক মানুষ আমরা জানতে পেরেছি এই বইকে কেন্দ্র করে। আহ, অনেক হাত বদল হয়েছে হয়তো। দেখুন, এত এত বই, আমার বড় জানতে ইচ্ছে করে কোনো বই যখন আপনি পড়ে অনেকটা, আমি আপনার যেটা আপনি সরাসরি কিনছেন সেই কথা বলছি না, অনেক বই আপনি পাচ্ছেন, পেতে পেতে আপনি কি কোনো সময় কোনো বইয়ের ওই প্রথম পাতায় কোনো লেখা পেয়েছেন বা কোনো কিছু পেয়েছেন, কোনো অনেক কোনো আছে। মানুষের, কোনো বড় মানুষের, এবং আমি বলছি কোনো সাধারণ মানুষেরই হয়তো, মানে একদম অজানা সাধারণ মানুষ, আবার তেমনি অনেক অনেক বড় মানুষ, সেরকম কোনো আপনাকে আলাদা করে দৃষ্টিপাত ওখানে করেছেন বা ওইভাবে চোখে পড়েছে, বা কোনো মানুষকে কাছে কোনো মানুষের সিগনেচার, আমি যতদূর জানি না, অনেক আপনাদের আছে, অনেক আছে, বাড়ি ছড়িয়ে আছে। এবং আপনাদের এই রবীন্দ্রনাথের অনেক ফার্স্ট এডিশন বোধহয় আপনার কাছে হ্যাঁ, আছে। প্রথম সংস্করণ আছে, যেগুলো বিশ্বভারতীর আগে ইন্ডিয়ান প্রেস থেকে হ্যাঁ, বেরোতো, হ্যাঁ, এলাহাবাদ সেগুলো থেকে, সেগুলোরও সংস্করণ আছে। রক্তকরবীর প্রথম যখন বেরোয়, আপনারা জানেন যে 10 বার হুম, 10টা ভাষ্য রবীন্দ্রনাথ করেছেন, এবং প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। প্রবাসীতে। তারও 3 মাস আগে কিন্তু ওরই ইংরেজি অনুবাদে ওটা বিশ্বভারতী কোয়ার্টারলিতে প্রকাশিত হয়। ওই, আর বইয়ের ইতিহাসে, ভারতীয় বইয়ের ইতিহাসে অন্তত এটা খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য যে এই প্রথম, আমি যতদূর জানি, যে একটা পত্রিকার মধ্যে আলাদা করে, আলাদা
অঙ্গসজ্জায়, আলাদা পত্র বিন্যাসে বা মুদ্রণ বিন্যাসে একটা, এখন যেটাকে আমরা অনেক সময় সাপ্লিমেন্ট বলি, সেইভাবে প্রকাশিত হয়েছিল। বিশ্বভারতী কোয়ার্টারলিতে রেড অলিয়ান্ডার্স আর প্রবাসীতে রক্তকরবী, দুটোর জন্য আলাদা প্রচ্ছদপট করেছিলেন। ওই অংশটার জন্য গগনেন্দ্রনাথ ঠাকুর দুটো সংস্করণে আলাদাভাবে, দুটোতেই করেছিলেন? দুটোতে আলাদা 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 ছবি আলাদা। কিন্তু। তো সেই দুটো ওই অংশ বাবা বাঁধিয়ে রেখেছিলেন আলাদা করে, কারণ আলাদা করেই ভাবা হয়েছিল। সেটা আমার সংগ্রহে আছে। তো এরকম প্রথম সংস্করণ অনেক রকমই আছে। আর মানুষজন যাদের সঙ্গে আমি কাজ করেছি, জানতে পেরেছি অনেকে বই উপহার দিয়েছেন, তখন লিখে দিয়েছেন। তো সেরকম আছে, কিছু দেখতে চান দেখাতে পারি দু একটা। হ্যাঁ, আমরা তো দেখবই। হতে হবে স্যার। আরেকটা আপনার বিশেষ কাজ আমরা দেখছি আপনার এখানে, যদি দেখানো যায়, প্রচুর ফাইল, এবং প্রত্যেকটা ফাইলের বিষয় একদম ভিন্ন ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি সুভাষ সেন, আমরা দেখতে পাচ্ছি উৎপল দত্ত, আমরা দেখতে পাচ্ছি মিডিয়া পলিটিক্স, আমরা দেখতে পাচ্ছি দ্য থার্ড থিয়েটার। হ্যাঁ, শুধু তো এখানে নয়, চারিদিকে ফাইল। এই কাজটা কি সম্পাদনার বিভিন্ন কাজের অঙ্গ, এই ফাইলিং? আমার জানার কাজের অঙ্গ। আচ্ছা, এবং জানার, আমার বোঝার, জানার। এবং এই কাজগুলো যখন করেছি, বই নিয়ে কাজ করেছি বা অন্য কাজও করেছি, তাদের সঙ্গে আমার চিন্তা ভাবনার আদান প্রদান থেকে একটা বিশ্বাসের জায়গা হয়েছে। অনেক ব্যক্তিগত চিঠি তারা আমাকে লিখেছেন, নানা কাজে অকাজে চিঠি লিখেছেন। শোভাদের চিঠি কিছু দেখাচ্ছিলাম, আমরা দেখলাম, আরো আছে, মানে আমার শ্রীমতী সুভাষ সেনের চিঠি আমরা একটু আগে দেখলাম, উৎপল বাবুর আছে। একটা ছোট বই থেকে তুলে দেখাই, মজা লাগতে পারে। শেক্সপিয়ারের সমাজ চেতনা, উৎপল দত্ত। নাটকের চলন্ত বিশ্বকোষ সমীক্ষে, উৎপল দত্ত, ৭৩ সালে এই বইটা। সত্যি চলন্ত বিশ্বকোষ, একদম অনেক আছে। স্যার, এবার একটা খুব মানে একটা প্রশ্নটা হয়তো খুব বালখিল্যতা হবে, এমনি জানতে চাইছি স্যার, আপনি কতক্ষণ পড়েন? আমি পড়াটা কিন্তু আমার ক্ষেত্রে যেটা এখন দাঁড়িয়ে গেছে, যে আমার নিজের কৌতূহল, আগ্রহের শখে তো পড়ি, আর যে বইগুলো আমি সম্পাদনা করি সেগুলো তো পড়তে হয়, একবার না, দুবার তিনবার। কারণ আমি সম্পাদনা যখন দায়িত্ব নিই কোনো একটা বই, সেটার অন্তত 3টে প্রুফ আমি দেখি, এবং ছাপতে যাবার আগে সেটা, যেটাকে আমাদের সম্পাদকীয় ভাষায় বলে কপি এডিটিং করা, সেই সম্পাদনাটা করি। অর্থাৎ পুরোপুরি সংশোধন করি, তার বানানের সমতা, তার তথ্যের সঙ্গতি, এই সবটা পরীক্ষা করাটা আমার সম্পাদকের কাজ, সেইটে করি। তার ফলে এই বইগুলো তো আমি পড়ছি 3বার 4বার 5বার 6বার পড়ছি, একই বই 3-4 বার পড়া হচ্ছে। তারপর কারণ আমি সেটাকে সম্পাদনা করছি, কপি এডিটিং করছি, 3বার প্রুফ দেখছি, একেবারে ফাইনালি অবধি দেখছি। আজকে সকালে যেরকম কয়েকটা বই সংসদের, সাহিত্য সংসদের জন্য কাজ করেছি, আজকে সকালে ওরা পাঠিয়ে দিয়েছেন। পাঠানোর সঙ্গে সঙ্গে আমি প্রকাশকের কাছে নালিশ করেছি যে এখানে একটা গন্ডগোল আছে। আরেকটা বই পাঠিয়েছেন, তার লেখকের কাছে ফোন করেছি। তো এই বইগুলো তো পড়তে পড়তেই এই ভুলগুলো ধরা, শুধরে দেওয়া, এখনো সময় আছে যে মলাটটা পাল্টানো যায়, এখনো সুযোগ আছে যে ওই পাতাটা হয়তো ছেড়ে নিয়ে আরেকটা পাতা যোগ করা যায়, কারণ তাড়ার মধ্যে বেরিয়েছে বইমেলায়। আজ সকালে এটা ঘটেছে সাহিত্য সংসদের সঙ্গে। তাই এইটে একটা স্তরে পড়া চলে। আমার আগ্রহ, কৌতূহল নানা কারণেও
আর আমি মানে কথা বলি বা বক্তৃতা ইত্যাদিও করতে হয়। যেমন বলি যে কালকে একটা পত্রিকা থেকে তারা খুব যত্ন করে আহ, শাহজাদ ফেরদৌসের ওপর একটা বিশেষ সংখ্যা বের করেছেন। তো ওরা বাংলা একাডেমিতে একটা অনুষ্ঠান করেছিলেন যাতে ওই বইটার উন্মোচনের দায়িত্ব আমার উপর দেওয়া হয়। তার ফলে আমাকে, তো ওরা যখন আমার সঙ্গে দিন 15 আগে যোগাযোগ করেন, আমি বলি যে ঠিক আছে, কিন্তু আমি শাহজাদের পরের দিকের কয়েকটা বই পড়িনি। আর আমার পুরনো, ওর একেবারে প্রথম খুবই উল্লেখযোগ্য যেটা বই ব্যাস, সেটা একটা লিটল ম্যাগাজিনে বেরিয়েছিল, সেই পত্রিকাতেই প্রথম পড়ি। তারপরে, এবং সেটা আমার সংগ্রহে আছে, কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না হাতের কাছে। তাই আমাকে বইগুলো, অন্তত 5-6টা বই, তো সেগুলো সঙ্গে সঙ্গে শাহজাদ আমাকে নিজেই সই করে আমাকে বইগুলো পাঠিয়েছিল 3-15 আগে। তো সেগুলো কদিন ধরে খুব খুঁটিয়ে পড়েছি, করে কালকে সেটা নিয়ে বলেছি ওই অনুষ্ঠানে। শাহজাদ ছিল, কথা হয়েছে। তো এটা একটা পড়ার জায়গা তৈরি হয়ে গেল, এসে গেল মাঝখানে। পড়লাম, বললাম, আমার চিন্তাগুলোকে খানিকটা ওই বইগুলোকে ঘিরে তৈরি তৈরি হলো, গুছোতে হ্যাঁ, হলো, হ্যাঁ, বলতে গুছোতে হলো। হলো। তো এটা পড়ার আরেকটা জায়গা থাকে, তাই সম্পাদনা থাকে, এই রকম পড়ার জায়গা থাকে। তারপরে ওই অনুষ্ঠানটা ছিল 5টার সময় বাংলা একাডেমিতে, 6:30টায় একাডেমিতে সুমন আমাকে নেমন্ত্রণ করেছিল। কালকে ব্রেক্সটের জন্মদিন ছিল, তাই বেচারা বেবে বলে বেবে, হ্যাঁ। অনুষ্ঠানটা করেছিল। তো সেটা যাব বলে আমি আবার তার আগের রাত্রিরে বসে, আমার ব্রেক্সটের খুব বড়ই সংগ্রহ আছে, সেগুলো আবার আরেকবার একটু পড়ে নিতে ইচ্ছে করলো মনে করার জন্যে। তাই এইভাবে পড়াটা চলে। আর আমি লিখেও থাকি, বেশি লিখি না, কিন্তু কখনো কখনো এক একটা লেখার কাজ যখন পড়ে তখন তারও প্রস্তুতি সেইটিকে ধরে আমাকে পড়তে হয়, পড়ি, সেই কাজগুলো চলে। তাই নানাভাবে পড়াটা হয় আমার। সম্পাদনা সূত্রে পড়া হয়, আমার কৌতূহল আগ্রহের যে ক্ষেত্রগুলো আছে যাতে আমি খানিকটা চিন্তা ভাবনা করে হয়তো কখনো লিখেছি, বলেছি, তাতে আবার লিখবার বা বলবার তাড়া আসে, তাগিদ আসে, আমার নিজের ভেতর থেকেও তাগিদ আসে, লিখতে হয়, এগুলো আসে। এই যে আপনারা ছিলেন এর মধ্যেও এক্ষুনি একটা ফোন এলো, একজন প্রকাশক, তাকে আমি কথা দিয়েছি যে প্রবীর পুরকায়স্থ দিল্লিতে মানুষের অধিকারের আন্দোলনের একজন অগ্রণী সৈনিক, প্রবীরকে খুব অন্যায়ভাবে বন্দী করা হয়েছে, প্রবীর কারারুদ্ধ। প্রবীর তার একটা বয়ান, একটা আত্মজীবনী মতো লিখেছেন, সেটা বেরিয়েছে, সেটা ইংরেজিতে, ও এখনো কারারুদ্ধ। তো আমরা স্থির করেছি যে ওটা আমি খুব দ্রুত ওটাকে অনুবাদ করব এবং ওটা প্রকাশ করা হবে। তাই যে প্রকাশকের সঙ্গে কথা হয়েছে সে সকালে আমাকে বললো যে কখন থেকে আপনি, কারণ দ্রুত, ও জেলে এখনো, আমরা চাই যে ও জেলে থাকতে থাকতেই এটা প্রকাশ করে আমরা আন্দোলনে নামবো। তার ফলে আমি ওকে কথা দিলাম, আপনাদের সামনে কথা হচ্ছিল, যে আমি সামনের শনিবারে ওকে অন্তত খানিকটা লেখা আমি অনুবাদ করে দেবো। ওই বইটা আমার পড়া হয়ে গেছে, এবার অনুবাদে হাত দেবো। তাই ওইটাও আবার পড়তে পড়তেই তো অনুবাদ করব। একটা আমার শেষ কথা বলা, যে আমার এই যে 40,000 বইয়ের সংগ্রহ আর তার সঙ্গে 1000 খানেক ফাইল, তার সঙ্গে এটা আমার 84 বছর বয়স হবে এবছর জুন মাসে, তাই আমি তো বেশি দিন নেই, তাই এইটা মানুষের কাছে যাওয়া দরকার। আমার অন্য কোনো তার থেকে পাওয়ার নেই কিছু, কিন্তু দেওয়ার আছে। তাই সেই দেওয়াটার নেবার কোনো, বিদেশে রাষ্ট্র, বিশ্ববিদ্যালয়, এরা এই দায়িত্বটা গ্রহণ করেন। আমাদের এই পোড়া দেশে তার কোনো সুযোগ নেই। শিক্ষাকে দমিত করে, দলিত করে একটা ইতরতার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কেন্দ্র রাজ্য দুক্ষেত্রেই। এটা খুব, আমার 84 বছর বয়সে এটা একটা কষ্টের জায়গা, কারণ
বই নিয়ে আজীবন কাটিয়েছি বলেই বইয়ের এই অবমাননায় আমার কষ্ট। তাই এইটাকে আমি দিয়ে যেতে চাই। আমি বই বৈভব বলে একটা ছোট ফাউন্ডেশন তৈরি করেছি, আমার ছাত্রছাত্রী কয়েকজন আছেন, খুবই অল্প কয়েকজন। আমরা প্রাণপণে খুঁজছি যে একটা জায়গা যেখানে বইগুলোকে আমরা রাখতে পারবো, মানুষে সেখানে এসে পড়তে পারবে, এবং এই ফাইলগুলো, এই কত বড় বড় মানুষের তাদের অমূল্য দান, তাদের চিঠি, তাদের পাণ্ডুলিপি এখানে রয়েছে এই ফাইলগুলোর মধ্যে। কোনো জায়গা আমি পাচ্ছি না। আমি বন্ধু বান্ধবদের কাছে চাঁদা তুলে একটা ঘর ভাড়া করেছি, কারণ আমার বাড়িতে আমি একভাবে 40,000 বইয়ের সঙ্গে থাকতে পারি, বইয়ের ওপর স্তূপ করে, দেখতেই পাচ্ছেন। কিন্তু যদি মানুষ ব্যবহার করে, তাকে কিন্তু সাজিয়ে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে, যাতে সেখান থেকে বের করে সে ব্যবহার করতে পারে। তার জায়গা আমার নেই, সেই জায়গা খুঁজছি। ভাড়া করে একটা জায়গা নিয়েছি, ভাড়া তুলতেও হচ্ছে, চাঁদা তুলে তুলে কাজটা চলছে। দেখা যাক কত দূর যেতে পারি। এটা নাম দিয়েছি বৈভব, কারণ এর চেয়ে বড় বৈভব আমার জীবনে আর কিছু নেই। আজকে আমরা বই নিয়ে থাকলাম, বইয়ের কথা শুনলাম। আমরা আশা রাখবো স্যারের সঙ্গে আরেকবার আসবো, এসে নাট্য বিষয়ে স্যারের ভাবনা চিন্তা শুনবো। আপনারা দেখতে থাকুন ই সংলাপ। নমস্কার।